পালাবো না, দরকার হলে মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো, পালাবো না। আমি জুলাইটা যখন মনে করি তখন কখনো এটা মনে করি না যে আমি কিছু করেছি জুলাই আন্দোলনে, মনে হয় যে সেটা তো আমাদেরই আন্দোলন ছিল। একদম প্রাথমিক অবস্থায় এটা কোটা আন্দোলন হিসেবে শুরু হয়, হ্যাঁ। তো কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনটা একেবারে গণমানুষের আন্দোলনে পরিণত হলো, এবং আমার ক্ষেত্রেও তাই। জুলাই বলতেই আমার ওই স্মৃতিগুলো মনে হয় যে আমি দৌড়াচ্ছি, পিছনে পুলিশ গুলি করতেছে। তখন আর কি এই কথাগুলো খুব মনে হয় যে টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য টায়ার পুড়িয়ে আগুন ধরানো হচ্ছে যাতে টিয়ার গ্যাস চোখের ক্ষতি করতে না পারে। তো সব কিছু, তারপরে আমি দৌড়াচ্ছি, পায়ে হিল স্যান্ডেল, হ্যাঁ। তারপরে একটা জায়গা পুরো এই জায়গা ছিলে গেল, মানে পিছনে একজনের গায়ে গুলি লেগেছে, তার মগজ বের হয়ে গেছে, মানে খুব ভয়ানক সব স্মৃতি আমার আছে। তারপর যেদিন ফারহান ফায়াজ মারা গেল, মনে আছে সেদিন ওর মানে সারাটা রাত জেগে বসে আছে, বারবার এক ফোঁটাও ঘুম আসতেছে না। তো জুলাই আরেকটা ব্যাপার হচ্ছে, এখন অনেক কিছু হয়তো অনেকের রাজনৈতিক মতাদর্শের সাথে মিল খাচ্ছে না বা প্রেক্ষাপটটা অনেকভাবেই বদলেছে, কিন্তু ওই জুলাইয়ের আন্দোলন কিন্তু সবার আন্দোলন ছিল। ওই সময় দলমত নির্বিশেষে সবাই কিন্তু ওই মানে একটাই তাদের এইম ছিল যে এই ফ্যাসিস্ট সরকারকে সরানো। মানে প্রথমে তো আমরা ভাবছি যে একটা কোটা নিয়ে আন্দোলন চলছে, তখনও কিন্তু আন্দোলনটা একটা নির্দিষ্ট গোষ্ঠীরই আন্দোলন ছিল, এই কারণেই যে কয়জন মানুষ সরকারি চাকরির সাথে সম্পৃক্ত থেকে এটার জন্য একটা দাবি তুলবে, ওটা কিন্তু একটা স্পেশাল একটা অংশের আন্দোলন ছিল। কিন্তু আবু সাইদের উপর যখন গুলি চললো, সেই ভিডিওটা যেদিন দেখলাম বিশ্বাস হচ্ছে না, বারবার দেখছি এটা কি সম্ভব যে আবু সাইদ নিরস্ত্র, সে দাঁড়িয়ে আছে, তার উপর গুলি বর্ষিত হচ্ছে, বিশ্বাস হচ্ছে না। তখন শুরু হলো কান্না যে এটা কি সম্ভব, কি হচ্ছে। এরপর তো আস্তে আস্তে ইয়ামিনকে যখন ওই মেরে থেকে ট্রাক থেকে ফেলে দেওয়া হচ্ছে, মুগ্ধ মারা গেল, হ্যাঁ, পানি দিতে গিয়ে ফারহান ফায়াজ মারা গেল, রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফার্স্ট ইয়ারের ছেলে, হ্যাঁ। তো তখন মনে হলো আর না, শুধু আমি কেন, আমার মতো এরকম বহু মানুষেরই তাই মনে হয়েছে যে আর না, হ্যাঁ। তারপরে 3রা অগস্ট কিন্তু খুব বেশি নেগেটিভ প্রচারণা চলছিল, গুজব যেটাকে বলে, সারা রাত ধরে। তো সেদিন ভাবছিলাম যে সব শেষ, হ্যাঁ, পুরাটা আন্দোলনই বোধহয় গুড়িয়ে দেওয়া হবে। সেদিন রাত পুরাই জেগে আছি, সেটা ছিল গুজবের রাত। তো 5ই অগস্ট আলটিমেটলি, আমি জানি না যে এখন যখন এই যে 1 বছর পর অনেক কিছুই হয়তো অনেকেরই যে একটা আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো ওভাবে পূরণ হয়নি, বা অনেক কিছুই আছে, নিরাশা, অনেক ধরনের ফিলিংসই আসতে পারে, কিন্তু ওই যে একটা সময় সেখানে আমরা কিন্তু একটা আদর্শেই সবাই এক ছিলাম, আমার এটা মনে হয়। আসলে কেউ যখন একচেটিয়াভাবে অন্যায় করতেই থাকে তখন কিন্তু, এবং মানুষ যখন অসহায় থাকে তখন একটা সময়ে মানে স্বয়ং আল্লাহ পাকের একটা মানে শাস্তি নেমে আসে, কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো এক্ষেত্রে সেটাই ঘটেছে। তা আমি মানে কেউ কিন্তু, আমি সৌভাগ্যবান নিজেকে এই জন্যই মনে করি যে আমি আমার জীবদ্দশায় তাদের এই পরিণতিটা দেখতে পারলাম। এই যে উনি হারুন সাহেব পালিয়ে গেছেন, এই যে উনি এত নেতিবাচক প্রচারণা আমার সম্পর্কে করিয়েছেন, কারণ উনি নাটক করতে খুব পছন্দ করেন, কিন্তু কই, আমাকে তো পালাতে হয়নি, হ্যাঁ, আমি কিন্তু পালাইনি। যখন হচ্ছে যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, আমার ব্লু পাসপোর্ট, হ্যাঁ, আমি কিন্তু চলে যেতে পারতাম, আমার ইউএস ভিসা ছিল, আমার কানাডার ভিসা ছিল, কিন্তু পালাই নাই। কিন্তু ওনারা কোথায় এখন, পালিয়েই তো আছেন। তো আমি বলবো যে আমাকে কখনো পালাতে হয়নি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এবং এখন পর্যন্ত অন্যায় করি নাই দেখেই, হ্যাঁ, মুষ্টিমেয় কিছু মানুষ অপপ্রচার এমনভাবে চালানো হয়েছে, মিডিয়াকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে, মুষ্টিমেয় কিছু মানুষের মনে এখনো সেটা হয়তো প্রতীত আছে সাবিনা কিছু করেছে, কিন্তু
সে বেশিরভাগ মানুষই বুঝতে পেরেছে যে এটা পুরোটাই একটা সাজানো ব্যাপার ছিল, এবং যত দিন যাবে মানুষ এটা আরও বুঝতে পারবে। সম্মানের রাস্তাটা হচ্ছে অনেক লম্বা। হ্যাঁ, এটা মানুষ হচ্ছে যে কাজের মাধ্যমে মানুষকে সেই পথে হাঁটতে হয়। এখন ডাইনেস্টি বলে একটা কথা আছে, বা রাজতন্ত্র বলে একটা কথা আছে, যে রাজার ছেলে রাজা, সেটা এক ধরনের সম্মান। কিন্তু আমরা যারা সাধারণ পরিবারের মানুষ, তাদেরকে সম্মানটা কাজের মাধ্যমে অর্জন করতে হয়। সবচেয়ে বড় কথা যে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যে ওনার নাম জানবে না, তিনি তো দেশের ইতিহাসই জানেন না, তাহলে ওনার সম্পর্কে আমার কিছু বলেন, তাই না? কারণ উনি জানেন না, সেটা ওনার অজ্ঞতা। আমি জানি না যে ওনার মানে পড়াশোনা বা আমার এটা জানা নাই, কিছু কমেন্ট করতে চাই না, কিন্তু হচ্ছে যে যিনি জানবেন না, এটা তার অজ্ঞতা। আসলে গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় বলি যে হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করাই যেতে পারে। তার হচ্ছে একজন মানুষ যখন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, তার প্রতিটা রাজনৈতিক পদক্ষেপ কিন্তু আলোচনা সমালোচনা হতেই পারে। বিরোধী দল সমালোচনা করতেই পারে, যে কোনো কিছুকেই আমি এটাকে আলোচনা করতে পারি, কিন্তু তাকে আমি চিনি না। এটা বলাতে নিজের জ্ঞানের মানে পরিধিটা কিরকম সেটাই বোঝা যায়। আর হয়তো এরকম হতে পারে উনি হয়তো মানে সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিলেন দেখে জানতে পারেননি, এটা হতে পারে। আমি হ্যাঁ, উনি এটা তো আপনারা সবাই জানেন যে কাদের সাহেব বলেছিলেন যে পালাবো না, দরকার হলে মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো, পালাবো না। কিন্তু আসলে কোনো কিছুই অহংকার করে বলা উচিত না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এমনভাবে একটা পট পরিবর্তন হয়েছে যে আসলে ওনাকে পালাতে হয়েছে। আসলে কার ভাগ্যে কী হয় কেউ কিন্তু জানে না। তো আমি এটাই বলবো, আমি এখন এটাই যে সামনে নির্বাচনে যেই সরকারি আসুক না কেন, সবাই যেন একটু সতর্ক হয় যে জনগণ কিন্তু বদলা নিতে যায়। আমি একটু অবাক হইনি, কারণ হচ্ছে কি, প্রতিভার কদর সবাই করতে জানে না। আর হচ্ছে যে একটা দেশ তখনই দুর্ভাগা হয়, একটা জাতি তখনই দুর্ভাগা হয় যখন তারা মেধা এবং প্রতিভার কদর করতে পারেন না। আমি যেটা মনে করি, ডক্টর ইউনুস স্যার উনি হচ্ছে যে একই সাবজেক্টে আমার বাবার সিনিয়র ছিলেন। হ্যাঁ, তো আমার আব্বা বলেন যে উনি প্রচণ্ড ভালো একজন মানুষ। হ্যাঁ, বাকি বিষয় উনি তো রাজনীতির বিষয় প্রেক্ষাপটে না, আগে থেকে আমার আব্বা ছিল একই সাবজেক্টে, উনি সিনিয়র আব্বা ছিলেন, অনেক ভালো একজন মানুষ। ওনার করা ফর্মুলা বা ওনার যে জিনিসগুলো, এগুলো আমেরিকান কানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ওনার আবিষ্কার করা ফর্মুলাগুলো। কাজে আমার মতো একটা মানুষ ওনার সম্পর্কে আলোচনা করার এখতিয়ার রাখে না, আমার সেই যোগ্যতা আমি এখন অর্জন করিনি। ঠিক আছে, কাজেই ওনার সম্পর্কে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই।